মোহাম্মদ সেলিম সাহেব এসেছিলেন। আজকে রাজ্যের পরিস্থিতি নিয়ে অনেক বিষয় আলোচনা হয়েছে, যে দেশের মধ্যে কি অরাজকতা, কি খুন খারাপি, কি লুটতরাজ সব কিছু হচ্ছে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। যতবার এখানে আসি, ফুরফুরায় আসি বা জাঙ্গিপাড়ায় আসি, তখন আমাদের পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখা করি। আজকে জাঙ্গিপাড়ায় আমাদের ক্ষেত মজুরের সমাবেশ আছে, আজকে হুগলিতে আমাদের বাংলা ভাষার যাত্রা চলছে, চন্দননগর থেকে বিদ্যবাটি পর্যন্ত আমি সেখানে পদযাত্রা অংশগ্রহণ করেছিলাম। তারপরে জাঙ্গিপাড়া জনসভার প্রাককালে ইব্রাহিম সিদ্দিকী সাহেব যাবেন, জল সাহেব বেরিয়ে যাবেন, সঙ্গে আমি যাওয়ার সময় একটু দেখা করে নিলাম। ওনার সঙ্গে আলাপ আলোচনা হলো দেশের রাজনীতি, রাজ্যের রাজনীতি, এবং এই যে ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম করে আসলে 26-এর নির্বাচনের আগে একটা হিন্দু মুসলমানের ভাবাবেগ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই ব্যাপারে ওরা তো মুরব্বী মানুষ, তার অভিজ্ঞতা আছে, তার সঙ্গে কিছু আলাপচারিতা হলো, কিছু মত বিনিময় হলো। ওয়াকফ টাকা নিয়েও আলোচনা হলো। ওয়াকফ টাকা নিয়ে আজকে এই রাজ্য সরকার মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করা হয়েছে, মুসলমানদের ধোঁকা মারা হয়েছে। কি বুঝলেন, মুসলমানদের কলিজার মধ্যে হাত দিয়েছে এই রাজ্য সরকার। আজকে এই যে ওয়াকফ সম্পদ, এটা 1 নম্বর খতিয়ানে ফেলে দেওয়া হয়েছে। অতএব এই সম্পদটা মুসলমানরা থাকছে না। এই সম্পদটা হয়ে গেল কি আপনার খাস হয়ে গেল। কি বুঝলেন, এই সম্পদ দেখভাল করবে ডিএম সাহেব, দেখভাল করবে। তাহলে আজকে এই সম্পদ আর মুসলমানদের নয়, হাতছাড়া হয়ে গেল। কবরস্থানে কবর দিতে গেলে কি বুঝলেন, সরকারকে জিজ্ঞেস করে কবর দিতে হবে। তারা কবর দিতে পারে, নাও পারে, তেড়িয়ে দিতে পারে আপনাকে। ওই কবরস্থানে বিল্ডিং করতে পারে, ওই কবরস্থানে বুকের অবধি গাড়ি চালাতে পারে, রাস্তা করে দিতে পারে। কি বুঝলেন, মরা শাসনে পোড়াতে গেলে সরকারের অর্ডার নিয়ে পোড়াতে হবে। আজকে আমাদের এত বড় ভয়ঙ্কর ক্ষতি এই সরকার করেছে। এই সরকার করলো কি আন্দোলন করতে দিলে না, মুসলমানদেরকে আন্দোলন বন্ধ করে দিলে। আজকে যদি এই পশ্চিম বাংলার মানুষ আন্দোলন করত, তাহলে আজকে এই ক্ষতিটা মুসলমানদের হতো না। এই ক্ষতিটা একমাত্র রাজ্য সরকার মুসলমানদেরকে ধোঁকা মেরে আন্দোলনটা বন্ধ করে দিলে। কি বললে, আমি আছি, চিন্তা করতে হবে না, আমি বেঁচে থাকতে ওয়াকফ করতে দেবো না, ইয়ার এক ধোঁকা। আমার কি বললে, যারা আন্দোলন বন্ধ করো, যদি আন্দোলন করতে হয় তোমরা দিল্লি যে আন্দোলন করো, তোমরা এই আন্দোলন করো, আমার চেয়ে খারাপ কেউ হবে না, আমার চেয়ে খারাপ কেউ হবে না। এ কথা বলেছে। তাহলে আপনি আন্দোলনটা বন্ধ করে মুসলমানদের বুকে লাথি মেরেছেন, মুসলমানদের বুকে লাথি মেরে ধোঁকা মেরে এত ভয়ঙ্কর ক্ষতি এই রাজ্য সরকার করেছে। আজ এই রাজ্য সরকার যদি মুসলমান ওয়াকফ সম্পত্তি দুশ্মন হয়, তাহলে এই মমতা ব্যানার্জি আজ সমস্ত মুসলমানদের দুশ্মন। RSS, এই মুসলমানরা একটা ভোট এই মমতাকে দেওয়া যাবে না। যে দেন, ক্ষতি হবে। যে আমার সর্বনাশ করলে, যে আমার ক্ষতি করলে, যে ইসলামের ক্ষতি করলে, তার মুখের দিকে তাকিয়ে দেখা যাবে না। তাকে একটা ভোট কোনো দিনই কোনো মুসলমানের দেওয়া উচিত নয়। তৃণমূল কংগ্রেস নেতৃত্বে পরিচালিত এই রাজ্য সরকার প্রথম থেকেই সংখ্যালঘু মুসলমানদের ব্যাপারে 2 নম্বরই করেছে। মুখে বলেছে এক, আর পেছনে ছুরিকার চালিয়েছে। বিজেপি সরাসরি কেন্দ্রীয় সরকার ওয়াকফের সমস্ত সম্পত্তিকে লোপাট করতে চায়। ওরা পাবলিক সেক্টর, কৃষি, কল কারখানা, বন্দর, বিমান সবই তুলে দিচ্ছে আদানি আম্বানিদের হাতে, ওয়াকফের সম্পত্তি করবে। কিন্তু মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে গিয়ে তৃণমূলের নেতাদের বললেন যে এখানে আমি আছি, আমার উপর ভরসা রাখুন, কেউ কোনো মিছিল মিটিং করবেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে চুপিসারে জেলা ম্যাজিস্ট্রেটদেরকে বলেছেন এবং তারা সব এগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিচ্ছে। এত বেশি জানাজানি হয়ে গেল। নাহলে তো যেটা ওয়াকফ, ওয়ান্স এ ওয়াকফ অলওয়েজ ওয়াকফ, আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি কেউ হাত দিতে পারে না, এমনকি মতোয়ালিও বেঁচে দিতে পারে না। সেখানে রাজ্য সরকার কি করে জেলা অ্যাডমিনিস্ট্রেশনকে হাত করেছে, এবং ওয়াকফ বোর্ড কত অপদার্থ লোকেরা জুটেছে, তারা দুর্নীতি করতে ওস্তাদ, কিন্তু ওয়াকফের সম্পত্তি বাঁচাতে তাদের কোনো ব্যস্ততা নেই। আর এখন যারা
মুসলমানদের বলেছিল যে মমতা হচ্ছেন মাসিয়া, এখন তাদের জবাবদিহি করতে হবে এই ধোঁকাবাজির বিরুদ্ধে তারা কি বলছে সেটা আমি দেখব। ওবিসি নিয়ে রাজ্য সরকার ওবিসি আপনারা জানেন যে রঙ্গনাথ মিশ্র কমিশন যে রিপোর্ট করেছিল, রঙ্গনাথ মিশ্র মানে আমাদের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। যখন আমরা মনমোহন সিংকে সরকারকে সমর্থন করেছিলাম তখন সংখ্যালঘু মুসলমানরা তাদের অধিকার পায়, সমান অধিকার পায়, তার ডেভেলপমেন্টে যাতে অংশীদার হতে পারে, সেই জন্যই তো সাচার কমিটি আর রঙ্গনাথ মিশ্রা কমিশন করা হয়েছিল। রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট বলেছিল যে 15% রিজার্ভেশন সংখ্যালঘুদের জন্য করতে হবে, 10% পিছিয়ে পড়া মুসলমানদের, কারণ ধর্মের নামে করা যাবে না, পিছিয়ে পড়া ব্যাকওয়ার্ড, ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এবং তার সঙ্গে যারা মুসলমান নয় অথচ পিছিয়ে পড়া সেই অন্য অংশকেও 5% দিতে হবে। আমরা এখানে 17%, 10% পিছিয়ে পড়া মুসলমানদের জন্য ওবিসি এ, আর 7% হচ্ছে অন্যান্য যারা পিছিয়ে পড়া আছে, তার মধ্যে কিছু মুসলমানও ছিল। কিন্তু মমতা ব্যানার্জি এসে প্রথম থেকে এটাকে নষ্ট করলেন। রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট একমাত্র বামফ্রন্ট সরকার লাগু করেছিল, সেটাকে ওরা বাতিল সরাসরি করলেন না। মোদি, আদানি, আম্বানির জন্য যেমন কাজ করছে, তেমনি আদবানি বাজপেয়ীর সময় থেকে বলা হয়েছিল তারা এই রিজার্ভেশনের বিরুদ্ধে, তারা তপশিলি জাতি উপজাতি তাদের রিজার্ভেশনের বিরুদ্ধে, সংখ্যালঘুদের রিজার্ভেশনের বিরুদ্ধে বটেই, ওবিসি রিজার্ভেশনের বিরুদ্ধে। আমরা মন্ডল কমিশনের সময় দেখেছিলাম আরএসএস কি করেছিল। তাহলে আরএসএস আজকে যা চাইছে সেটা মমতা ব্যানার্জি তাই করে দেখালেন। ওবিসি এর এখন দেখবে যত বেরোচ্ছে, পুরসভা হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, স্কুল হোক, কোনো চাকরিতে আর ওবিসি এতে পিছিয়ে পড়া মুসলমানের নাম নেই। যারা নস্য শেখ, যারা শেরশাবাদিয়া, যারা আরও অন্যান্য অংশের আছে, একটা দীর্ঘ তালিকা আছে। আমাদের রাজ্যের প্রায় 90% বেশি হচ্ছে যারা পিছিয়ে পড়া মুসলমান, কিন্তু তাদের স্বার্থে মমতা ব্যানার্জি একেবারে পেছন থেকে ছুরি মারলেন, এবং ওবিসি এ করার পরে কোনো তৃণমূলের মুসলমান নেতা, বিশেষত ব্যাকওয়ার্ড সেকশনে মুসলমান নেতার কোনো অধিকার নেই আর তৃণমূলের মঞ্চে উঠে কোনো কথা বলা। আপনি আজকে ফুরপুরা শরীফে এলেন, পীর সাহেবের সঙ্গে দেখা আমি করলেন। যতবার এখানে আসি, ফুরফুরায় আসি বা জাঙ্গিপাড়ায় আসি, তখন আমাদের পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকী সাহেবের সঙ্গে দেখা করি। আজকে জাঙ্গিপাড়ায় আমাদের ক্ষেত মজুরের সমাবেশ আছে, আজকে হুগলিতে আমাদের বাংলা ভাষার যাত্রা চলছে, চন্দননগর থেকে বিদ্যবাটি পর্যন্ত আমি সেখানে পদযাত্রা অংশগ্রহণ করেছিলাম। তারপরে জাঙ্গিপাড়া জনসভার প্রাককালে ইব্রাহিম সিদ্দিকী সাহেব যাবেন, জল সাহেব বেরিয়ে যাবেন, সঙ্গে আমি যাওয়ার সময় একটু দেখা করে নিলাম, ওনার সঙ্গে আলাপ আলোচনা হলো দেশের রাজনীতি, রাজ্যের রাজনীতি, এবং এই যে ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম করে আসলে 26-এর নির্বাচনের আগে একটা হিন্দু মুসলমানের ভাবাবেগ তৈরি করার চেষ্টা হচ্ছে, সেই ব্যাপারে ওনার তো মুরব্বী মানুষ, তার অভিজ্ঞতা আছে, তার সঙ্গে কিছু আলাপচারিতা হলো, কিছু মত বিনিময় হলো। ধন্যবাদ।